আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের সাথে ম্যাথের একটা ক্লাস দিয়ে আসছি। আমি সবসময় আইসিটি ক্লাস দিয়ে আসি, আজকে ম্যাথের ক্লাস দিয়ে আসছি এই হিসাবে যে বি ইউনিট থেকে বিভাগ পরিবর্তনে যারা অন্যান্য ইউনিট থেকে এসে বি ইউনিটে বিভাগ পরিবর্তনের পরীক্ষা দাও, অথবা বি ইউনিটের যারাই হচ্ছে সেকেন্ড টাইমে বিভিন্ন জায়গায় পরীক্ষা দাও, অ্যান্ড এখানে একটা মেইন ইউনিভার্সিটি থাকে কিন্তু সাস্ট, তাই না? এই সাস্টে কিন্তু ম্যাথ আসে। ম্যাথে অনেকেই ভয় পাও, ম্যাথে অনেকেই হচ্ছে প্র্যাকটিস না থাকার কারণে অনেক দিন এই কারণে বেশ ভালো মতোই ফেল করো। কিন্তু আজকে তোমাদের সাথে, যেহেতু তোমরা হচ্ছে সেকেন্ড টাইম দিচ্ছ অথবা যারা হচ্ছে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিচ্ছ, ইভেন যারা ফার্স্ট টাইম হয় তারাও যদি শাস্ত্রে পরীক্ষা দিতে যাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু ম্যাথ আনসার করতেই হবে। এখন হয়তো ফার্স্ট টাইমে অনেকেই হচ্ছে ম্যাথটা একটু ইগনোর করে ভাবার চেষ্টা করো যাতে ম্যাথটা একটু দূরে থাকা যায়, যেহেতু ম্যাথ অনেকদিন করি নাই, রিস্ক ক্যান নিব। কিন্তু তোমাদের জন্য কিন্তু শাস্ত্রটা বেশ ভালো অপশন। কিন্তু সেকেন্ড টাইমার আর যারা বিভাগ পরিবর্তন করে আসো তাদের কিন্তু আর কোনো অত বেশি অপশন থাকে না, শাস্ত্রটা অবশ্যই ভালো মতো দিতে হয়। এই জন্য শাস্ত্রের ম্যাথের কোশ্চেনটা সলভ করবো, ম্যাথের কোশ্চেনটা অ্যানালাইসিসে ট্রাই করবো। আমাদের যে অ্যাডমিশন কোর্স আসবে সেখানে আমরা ম্যাথটা কীভাবে পড়বো এইসব কোশ্চেন দেখে আমরা সেগুলোকে একটু প্ল্যানও করার চেষ্টা করবো। ঠিক আছে, চলো আস্তে আস্তে শুরু করা যাক। আজকের কোশ্চেন থেকে আমরা যেরকম ট্রাই করবো যে আসলে এখন যে প্রত্যেকটা ম্যাথ আছে না, প্রত্যেকটা ম্যাথ অনেকভাবে সলভ করা যায়। কিছু প্রপার নিয়ম আছে, কিছু শর্টকাট নিয়ম আছে, কিছু হচ্ছে টেকনিক্যাল নিয়ম আছে। আজকে আমরা যেটা সবচেয়ে বেশি কম টাইম লাগে আর যেটা সবচেয়ে বেশি একটু মনে রেখে কম টাইমে তোমার হচ্ছে কম জিনিস মনে রেখে তুমি ইজিলি করে ফেলতে পারবে, যাতে অনেক বেশি সূত্র মনে রাখা না লাগে, এরকম করে সলভ করার চেষ্টা করবো যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। এটা মেইন কোর্সেও এটাই আসলে তোমাদের আউটকাম থাকবে যে যত কম সূত্র মুখস্থ করে, যত কম কষ্ট করে তুমি বেশি মার্কের আনসার করতে পারো সঠিকভাবে। ঠিক আছে, চলো আজকে থেকে শুরু করা যাক। প্রথমে যেটা আছে এটা আসলে পরিসংখ্যানের একটা ম্যাথ, বাট এটা একদম ট্রেডিশনাল পরিসংখ্যান না। কিরকম এটা? একটি ত্রিভুজের গণসংখ্যা নির্দেশ করে এবং ওই একটি ত্রিভুজের উচ্চতা কি করে? গণসংখ্যা নির্দেশ করে। ধরো এরকম একটা আমরা কি সবসময় পরিসংখ্যা কি দেখছি, একটা হচ্ছে তোমার এরকম একটা বক্স থাকে, এখানে তোমার বিভিন্ন শ্রেণী থাকে, আর এখানে কি থাকে? গণসংখ্যা থাকে, তাই তো? এখানে ধরো শ্রেণী থাকলো হচ্ছে 51 থেকে 60, এখানে গণসংখ্যা থাকলো ধরো তোমার 5, এখানে থাকলো হচ্ছে 61 থেকে 70, এখানে গণসংখ্যা ধরো 6, এরকম করে থাকে, তাই না? আচ্ছা, এখন তোমাকে কি বলছে যে এই ত্রিভুজের উচ্চতা এটা কি গণসংখ্যা নির্দেশ করে। ধরো তুমি এখন একটা ভালো ভাবো, এটা বুঝে দিলাম। এই যে একটা গ্রাফ, গণসংখ্যা আমরা কোন পাশে দিই? আমরা গণসংখ্যা সবসময় এই জায়গায় দিই না, যে এখান থেকে ধরো একটু কাটা দাগ থাকে, তারপর এখানে তোমার 50 থেকে স্টার্ট করি, 51 থেকে স্টার্ট করি, এটা 61, এটা 71, তবে গণসংখ্যা অনুযায়ী উঠে নামে, তাই তো? তো গণসংখ্যা কি থাকে? গণসংখ্যা তোমার ওয়াই অক্ষ বরাবর থাকে। আচ্ছা, গণসংখ্যা ওয়াই অক্ষ বরাবর থাকে। চলো কিছু জিনিসপাতি মুছে দিই যেগুলো এখন এই অঙ্কের জন্য একদম না। আচ্ছা, এখন তোমাকে বলছে কি যে এই যে ভূমি থেকে 0 থেকে 100 পর্যন্ত, এরপর ভূমি 0 থেকে 100 পর্যন্ত প্রাপ্ত নাম্বার নির্দেশ করে। তার মানে কি এখানে 0 থাকবে, ধরো ভালো মতো করি, এটা 0, এটা কি 100 টাইপের কোথাও, ঠিক আছে? 100। আচ্ছা, এবং 50 নম্বরকে কেন্দ্র করে সম্পূর্ণ প্রতিসম হয়। তার মানে কি এই যে আস্তে আস্তে কি এই যে গণসংখ্যা, এটা হচ্ছে কি ত্রিভুজের উচ্চতা, এই যে 50 যে তোমার কি এটা হচ্ছে 50 যে তোমার সম্পূর্ণ প্রতিসম হয়। তার মানে এই যে এই পাশটা যেরকম এই পাশে ঠিক একই রকম। ওকে, আচ্ছা, সম্পূর্ণ প্রতিসম হয় এবং ওই বিন্দুতে সর্বাধিক গণসংখ্যা দেখা যায়। তার মানে কি এই 50 নাম্বারেই সর্বাধিক গণসংখ্যা দেখা যায়। এটা তো আমি আগেই এসে প্রশ্ন পড়ছি, তাই আমি ওইভাবে আঁকাই ফেলছি যে 50 নাম্বারটা কি সর্বোচ্চ গণসংখ্যা বা তোমার হচ্ছে হাইয়েস্ট নাম্বারটা দেখা যায়। ঠিক আছে, আচ্ছা, এখন বলছে কোনটা সঠিক। আমি তোমাদের জাস্ট একটা ওয়ার্ড করে তোমাদের সঠিক নাম্বারটা বের করে ফেলবো। ঠিক আছে, সঠিক নাম্বারটা কি? এটা সম্পূর্ণ প্রতিসম বলছে না? এই সম্পূর্ণ প্রতিসম একটা গ্রাফ বা একটা গণসংখ্যা গ্রাফ তখনই হয় যখন এর যে কেন্দ্রীয় প্রবণতার যে মেজারগুলো আছে, বা কেন্দ্রীয় প্রবণতা কি কি মেজার আছে? গড়, মধ্যক আর প্রচুরক, এই তিনটা যখন সমান হয় একটা একটা ডাটা সেটের বা একটা গ্রাফের, এই তিনটাই যখন সমান হয় তখন তোমার সেটাকে হচ্ছে এই যে সম্পূর্ণ প্রতিসম হয়, একটা নির্দিষ্ট রেখা বরাবর সম্পূর্ণ প্রতিসম হয়। আর এই যে যেহেতু এখানে হচ্ছে তোমার যে 50-তে এটা সর্বোচ্চ গণসংখ্যা আছে, 50-তে কি এটা সম্পূর্ণ প্রতিসম, তার মানে এই যে গড়, মধ্যক আর প্রচুরক, এটা হচ্ছে তোমার রাইট আনসার। আর এই গড় আর মধ্যক আর প্রচুরকের তোমার মানটা কত জানো? এটা মান হচ্ছে 50। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই যে একটা ওয়ার্ড জাস্ট সম্পূর্ণ প্রতিসম, সম্পূর্ণ প্রতিসম কথাটা থেকে তোমার বুঝে ফেলতে হবে যে সম্পূর্ণ প্রতিসম তখনই হয় যখন একটা গ্রাফের গড়, মধ্যক আর প্রচুরক বা একটা ডাটা সেটের গড়, মধ্যক আর প্রচুরক সমান। ওকে, আচ্ছা, এটা একটা মুখস্থ করার মতো জিনিস, এটা মুখস্থ করে রাখবা। আচ্ছা, এখন আসি যে সমুদ্রের ধারে একটি খাড়া পাহাড়ের উপরে একটা বাতিঘর আছে। তার মানে ধরো এইটা হচ্ছে ধরো একটা পাহাড়, এটার উপরে একটা বাতিঘর আছে। ঠিক আছে, এই যে এই বিন্দু, ধরো এটা বি বিন্দু, বা ধরো একটা সি বিন্দু, এই সি বিন্দুতে একটা বাতিঘর আছে আনুভূমিক সমতলে। তার মানে কি এই যে আনুভূমিক সমতল,
আনুভূমিক সমতলে এ বিন্দু থেকে বাতিঘরের শীর্ষের উন্নতিকোণ হচ্ছে 30 ডিগ্রি। তার মানে কি, ধরো এটা এ বিন্দু, এখান থেকে বাতিঘরের শীর্ষের উন্নতিকোণ হচ্ছে এটা হয়, ঠিক আছে? এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে সে বাতিঘর, বাতিঘরের শীর্ষের উন্নতিকোণ হচ্ছে এই বিন্দু থেকে যেটা তুমি যুক্ত করবা, এটা ভূমির সাথে যে কোণটা তৈরি করবে সেটাই হচ্ছে তোমার কি, উন্নতিকোণ, ঠিক আছে? আচ্ছা, উন্নতিকোণ কত? 30 ডিগ্রি। এখন বলছে কি, খাড়া পাহাড়ের দিকে 20 মিটার দূরে বিন্দুতে যাওয়ার পর, খাড়া পাহাড়ের দিকে কি তুমি 20 মিটার আগাইছো, ঠিক আছে? খাড়া পাহাড়ের দিকে কয় জায়গায় আগাইছো? ধরো তোমার 20 মিটার আগাইছো, 20 মিটার আগাইছো। এখন তোমাকে বলছে কি, এইটা 20 মিটার দূরে যাওয়ার পর উন্নতিকোণ কত হয়? উন্নতিকোণ 60 ডিগ্রি হয়। তার মানে এই যে এখান থেকে তুমি যখন যুক্ত করবা তখন উন্নতিকোণটা কত? উন্নতিকোণটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে? এখন এরকম ক্ষেত্রে মেইনলি তোমার করতে হয় হচ্ছে পিথাগোরাস ইউজ করে, যে এটা 20, এইটা এক্স, এইটা হচ্ছে তুমি এইচ ধরে নিবা, তারপর তুমি হচ্ছে পিথাগোরাসের দুইবার হচ্ছে তুমি tan এর সূত্র প্রয়োগ করবা, তাই তো? tan থিটা tan থিটা করে প্রয়োগ করবা। এটা করতে গেলে একটু ভালোই টাইম খরচ হয়। এখানে একটা শর্টকাট টাইপের আছে, যে তুমি ধরো যে আমি এখানে 20 যে আমি আগাইছি, 20টা আমি ভুলে গেলাম, ঠিক আছে? আমি বললাম ডি দূরত্ব আগাইছি, ঠিক আছে? তাহলে ইন দ্যাট কেস তোমার এইচ নির্ণয় করতে গেলে তোমার করতে হয়, তুমি যত দূরত্ব আগাইছো তা ভাগ 2 ইন্টু তোমার কোণটা যত হয়েছে। ধরো এখানে কোণ কত ছিল আগে? 30 ডিগ্রি ছিল না? সো তোমার এখানে কত কমছে? tan 30 ডিগ্রি, ঠিক আছে? tan 30 ডিগ্রির মান কত? tan 30 ডিগ্রির মান, আচ্ছা না, তোমার পরে যে কোণটা যত হয়েছে এটা কত হয়েছে? tan 60 ডিগ্রি হয়েছে। হ্যাঁ, তোমার পরে যে কোণটা হয়েছে সেটা ইন্টু এইটা, tan 60 ইন্টু d/2 ইজ ইকুয়াল টু h। তার মানে কি, তোমার এখানে ডি তুমি 20 মিটার না আগাই তুমি তো অন্যরকম আগাইতে পারতো, তুমি তো চাইলে 50 মিটার আগাইতে পারতা, তখন তোমার হয়তো 25/2 50/2। আর এখানে tan 60 কি, এখানে tan 45 হয়ে যাবে, তখন তুমি সেটা ওইখানে বসাইতা। চলো এটা তুমি এখানে কিভাবে সলভ করতে পারবা? তাহলে এখন চলো এই সূত্র অনুসারে, যে 20/2 ইন্টু tan 60 মান কত? √3। সো এখানে তোমার আনসারটা আসে কত? 10√3। বুঝতে পারছো? শিওর? দেন এরকম করে তুমি এইরকম শর্টকাট ইউজ করে তুমি চাইলে করতে পারো। এরকম শর্টকাটে আমাদের আরও অনেক কথা হবে। এরকম শর্টকাটে আসলে বিভিন্ন টাইপের ক্ষেত্র আছে, ক্ষেত্রগুলো নিয়েও কথা হবে। বাট শর্টকাটে তুমি চাইলে কীভাবে করতে পারতা? শর্টকাটে তুমি এখানে ধরো এটাকে হচ্ছে ডি ধরে, এটা তোমার হচ্ছে 20, এটা তোমার হচ্ছে এক্স, এটা তোমার এইচ। তা তুমি একবার ধরবা হচ্ছে tan 30 সমান হচ্ছে h/20 প্লাস এক্স, আরেকবার ধরবা হচ্ছে tan 60 h/x। এবার এই দুটাকে সলভ করে তুমি হচ্ছে এই এইচ এর মান নিয়ে চলে আসবা, ঠিক আছে? এটা তুমি চাইলে কি পারবা? পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু এটা একটু বড় হয়ে যাবে। তোমাদেরকে শর্টকাটে দেখানোর জন্য এই একটা শর্টকাট নিয়ে কথা বললাম, যে তুমি যতটুকু আগাইছো সেটাকে 2 দিয়ে ভাগ করে তোমার লাস্টে যে কোণ যত হয়েছে তত ডিগ্রি, tan তত ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এগুলো আরো বেশি আরো ডিটেলসে কথাবার্তা হবে, কোনো প্যারা নাই। এইটা এই মেইন পোস্টটা সবার জন্য সাজেশন থাকবে, যে করে দেখো। আচ্ছা, এখন আসি যে একটা ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য কত? 5 আর 12। তাহলে একটা ত্রিভুজ দুইটা বাহুর দৈর্ঘ্য 5 আর 12 এবং অন্তর্ভুক্ত কোণ কত বলা হয়েছে? 90 ডিগ্রি। তার মানে কি, এটা অন্তর্ভুক্ত কোণটা কত? এই যে 90 ডিগ্রি। তার মানে কি, এটা 5, এটা 12, ঠিক আছে? তাহলে এখন কি এটা কি হবে? এটা তোমার অতিভুজ না? এটা যদি এটা 90 ডিগ্রি, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই যে সমকোণের বিপরীত বাহুটা কি? বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। এখন অতিভুজের ক্ষেত্রে কি সূত্র আছে? পিথাগোরাসের সূত্র আছে। পিথাগোরাসের সূত্রটা কি? পিথাগোরাসের সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ার অন্য দুটো বাহুর স্কয়ার। অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু অন্য দুটো বাহুর স্কয়ার। এটা করে তুমি হচ্ছে মানটা বের করতে পারবা। আরও তোমাদেরকে হচ্ছে শর্টকাটে করার জন্য তোমাদের বলে দিই, এরকম সমকোণী ত্রিভুজের কয়েকটা পেয়ার আছে, যেমন 5, 12, 13, 3, 4, 5, আরও কিছু আছে, বাট এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো তোমার যদি কখনো দুইটা বাহু সমকোণী ত্রিভুজে দুইটা নর্মাল বাহুর দৈর্ঘ্য 5 আর 12 হয়, অতিভুজটা অবশ্যই 13ই হবে, অন্য কিছু হইতে পারে না। আবার যদি কখনো তোমার সমকোণী ত্রিভুজের হচ্ছে তোমার এই বাহুটা ধরো 3 হয় আর এই বাহুটা ধরো তোমার 4 হয়, তাহলে এই তখন অতিভুজটা 100% 5ই হবে, অন্য কিছু হইতে পারে না। বুঝতে পারছো? তার মানে এখানে তোমার আনসারটা কি, যেহেতু ডাটা আমাদের 5 12 দেওয়া ছিল, তার আনসারটা হচ্ছে 13। সো এই যে সমকোণী ত্রিভুজের এই পেয়ারগুলো মনে রাখবা, সমকোণী ত্রিভুজের জোড়া। ওকে, গেল। আচ্ছা, এখন আসি 10 থেকে বিপরীত ক্রমে 1 পর্যন্ত সংখ্যার সমষ্টি ও ঘনের সমষ্টি কত? তার মানে কি, 10 প্লাস 9 প্লাস 8 প্লাস ডট 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 তোমার 2 প্লাস 1 সমান সমান 0। তার মানে কি, 10 9 8 7 6 5 4 3 2 1 সব কটা 0 করবো, সরি সব কটা যোগ করবো, তাই তো? সমান কত হয় এটা বের করতে পারবো। আবারটা কি, কিউব, 9 কিউব 8 কিউব প্লাস ডট 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 প্লাস 2 কিউব প্লাস 1 কিউব।
এখন তোমাদের সাথে কিছু কথাবার্তা আছে, সেই কথাবার্তাটা কি, এই যে যখন নর্মালি তোমার মানে সংখ্যার হচ্ছে তোমার যোগফল নির্ণয় করতে হয়, তখন এটার জন্য সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান বাই হচ্ছে টু। এটা কি ক্রমিক সংখ্যার যোগফল, এক থেকে যখন শুরু হয়, ক্রমিক সংখ্যার এক থেকে ক্রমিক সংখ্যার সমষ্টি। এটার জন্য সূত্রটা কি, এটার জন্য সূত্রটা হচ্ছে এটা, n কি, n হচ্ছে তুমি হাইয়েস্ট যত পর্যন্ত যাবা, তাই এখন কত পর্যন্ত গেছো, 10 পর্যন্ত গেছো, তো 10 প্লাস 1 বাই 2, তাহলে কত আসে, 10 আর 1 হচ্ছে 11, 11 আর 10 হচ্ছে 110, 110 বাই 2 হচ্ছে 55। তারপরে এটা হইতে পারে অথবা এটা হইতে পারে। আচ্ছা, তাহলে জাস্ট নর্মাল সমষ্টিটা হচ্ছে 55। এখন তোমাদেরকে আরেকটা কথা বলি, এই যে যখন এরকম ঘনের সমষ্টি বলবে, ঘনের সমষ্টির ক্ষেত্রে সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার। মানে কি, তোমার এই যে তুমি n হচ্ছে মানে কি ক্রমিক সংখ্যার ঘনের সমষ্টির যোগফল, তার মানে কি এক থেকে শুরু করে তুমি পরপর ঘন মানে তুমি কিউব করে তুমি যোগ করে থাকবা, তুমি হায়েস্ট যত পর্যন্ত যাবা সেটা হচ্ছে তোমার n। তাহলে এখানে n কত, 10, তাহলে এখানে কি 55 স্কোয়ার আসবে। 55 স্কোয়ার মানে কি 55, দাঁড়াও, 55 ইন্টু 55, 55 55 মানে কি 55 ইন্টু হচ্ছে 55, 55 ইন্টু 55, 5 5 ওয়েট, 55 ইন্টু 55 কত হয়, চলো আমরা গুণ করে দেখি, যেহেতু আমাদের ক্যালকুলেটর ইউজ করা যাবে না। সো 55 ইন্টু 55 করলে 5 5 25 5, হাতে হচ্ছে 2, 5 2 গুণ 5 5 25 আর 2 হচ্ছে 275, 5 5 25 5, হাতে হচ্ছে 2, 5 5 25 5 আর 2 27। আচ্ছা, তাহলে 5 2 হাতে কত 1 3 8 8 আর 2 10 0, হাতে 1 3, তার মানে কত আসছে, হ্যাঁ যে 3025। দেখো এইটা এটা না খালি এই যে এইটা হচ্ছে তোমার রাইট আনসার, বুঝতে পারছো। নর্মালি আরেকটা কি সূত্র আছে, আরেকটা সূত্র তোমাদের দেখাই দিই, যে ধরো এরকম 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ডট 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 ডট, তোমার যত বন্ধু যাও, ধরো n স্কোয়ার বন্ধু গেলা, ইন দ্যাট কেস এটা কি, এটা হচ্ছে বর্গের সমষ্টি, ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। এটা কি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। বর্গের সমষ্টির ক্ষেত্রে তোমার যেভাবে তোমার সূত্রটা সেটা হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান 2n প্লাস ওয়ান বাই 6। তুমি এখানে যত বন্ধু যোগ করবা সেটা n এর মানটা এখানে বসাই দিবা, তুমি এখানে সমষ্টিটা পেয়ে যাবে। ওকে, আচ্ছা এখন আসি যে একজন ব্যক্তি একটি ছোট্ট আয়তাকার বাগান করতে চান, বাগানের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ হচ্ছে 2 মিটার বেশি। তার মানে কি তোমার একটা বাগান নির্ণয় করতে হবে। ধরো এখানে এক্সট্রা টুকু কেটে দিলাম, এখানে এক্সট্রাটাকেও কেটে দিলাম। ওকে, আচ্ছা এখন দেখো একজন ব্যক্তি যে 6 টাকা আয়তকার বাগান করতে চায়, বাগানের দৈর্ঘ্য হচ্ছে তার প্রস্থের চেয়ে 2 মিটার বেশি। এখন তোমাকে লাস্টে যেটা চাইছে কি, লাস্টের দৈর্ঘ্য চাইছে। আমি করব কি, দৈর্ঘ্যকে এক্স ধরে নিব। কেন ধরবো আমি বলতেছি, লাস্টে এসে বলতেছি। ধরো দৈর্ঘ্যকে এক্স বলে দিলাম। এখন দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে প্রস্থ কত, প্রস্থ হচ্ছে তার প্রস্থের দ্বিগুণের চেয়ে 2 মিটার বেশি দৈর্ঘ্য, তার মানে প্রস্থ কত হবে, প্রস্থ হবে এইটার থেকে 2 মিটার কম এবং তারও কি 2 ভাগ, কারণ কি যেহেতু দৈর্ঘ্য হচ্ছে 2 মিটারেরও বেশি, তাহলে কি এটা হচ্ছে তোমার প্রস্থ, এটা হচ্ছে কি তোমার দৈর্ঘ্য। তাহলে এখানে তোমার ক্ষেত্রফলটা কত হবে, ক্ষেত্রফল 24 বর্গ কিলোমিটার বেশি হইতে পারবে না, তার মানে কি এক্স ইন্টু এক্স মাইনাস 2/2 ইজ ইকুয়াল টু কত, 24। ঠিক আছে, এখন তুমি কি করবা, এক্স এর মান কি দৈর্ঘ্য না, এই দৈর্ঘ্য মানে তোমার চাইছে না, তুমি এক্স এর জায়গায় জাস্ট 4 বসাবো একবার, 6 বসাবো একবার, 8 বসাবো একবার, 10 বসাবো একবার, যেখানে তোমার হচ্ছে 24 এর সবচেয়ে কাছাকাছি হবে সেখানে। ধরো এখানে একবার হচ্ছে, ধরো তোমার এক্স সমান সমান 4 বসাই দেখি এখন কত আসে। ধরো এখানে তুমি এক্স সমান 4 বসাও, তাহলে 4 ইন্টু 4 মাইনাস 2/2, তার মানে 4 মাইনাস 2 মানে 2, 2/2 মানে 1, তার মানে 4। এটা আসবে হচ্ছে ক্ষেত্রফল আসবে 4। 24 আমার কি ক্ষেত্রফল বলছে, 4 তো হইলো না, বাদ। তাহলে 6 এর ক্ষেত্রে কত হবে, 6 ইন্টু হচ্ছে তোমার 6 মাইনাস 2 কত, 4, 4/2 হচ্ছে 2, 2 6 দুগুণে 12, এটাও হলো না, 24 কাছাকাছি গেল না। 8 8 এর ক্ষেত্রে কত আসবে, 8 মাইনাস 2 মানে হচ্ছে 6, 6/2 মানে 3, 3 8 কত, এটা হচ্ছে 24। তার মানে এইটা কি আমাদের আনসার। আমাদের ক্ষেত্রফলটা কত বলছে, ক্ষেত্রফল 24 বেশি হইতে পারবে না, তার মানে ক্ষেত্রফল হচ্ছে 24 হবে। তার মানে এখানে তোমার আনসারটা কি হবে, এই যে গ নাম্বারটা, বুঝতে পারছো। জাস্ট অপশন টেস্ট, এটা কেমনে করছি, এটা অপশন টেস্ট করছি। তুমি জাস্ট নর্মালি ওরকম করে এক্স এ বসে তুমি দৈর্ঘ্যের মান যাতে বসাই পেতে পারো ডিরেক্টলি, যেন দৈর্ঘ্যকে এক্স ধরে তুমি প্রশ্ন নির্ণয় করে, যা দুইটার ক্ষেত্রফলটা কি হবে, দুইটার হচ্ছে এই যে গুণফলটা হবে তার ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল, তাই তো ওই ক্ষেত্রফলটা জাস্ট আমি নির্ণয় করছি, আর কিছুই কিন্তু করি নাই। ওকে, আচ্ছা এখন আসি যে দুইটি ট্রেন একই সময়ে একটি স্টেশন থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করে। তার মানে কি, ধরো এই যে একই জায়গা থেকে একটা যায় এদিকে, আরেকটা যায় কি এদিকে। এখন বলছে কি
যে কতক্ষণ পরে 540 কিলোমিটার দূরত্বে অবস্থান করবে। আমরা কি জানি নর্মালি বেগের সূত্রটা কি? বেগের সূত্র হচ্ছে v = s/t, তাই তো? আমাদের কি বলছে, আমাদের এই যে যখন আমাদের 540, তার মানে কি 540, এটাকে আমাদের টাইমটা নির্ণয় করতে হবে কত সময় পরে। তখন আমরা কি করব, 540 কি এইদিকেও কিছু দূরত্ব যাবে, এদিকেও কিছু দূরত্ব যাবে না, মানে দুইটা ট্রেনের মধ্যবর্তী দূরত্ব 540 হবে। তখন কি করবা, তুমি দুইটা বেগও যোগ করে দিবা। তো 60 আর 75 কত হয়? 60 আর 75 তোমার হয় হচ্ছে যে 60, 75, 25 হচ্ছে 100, 25 হচ্ছে 125, 135। তাহলে এখানে সময়টা কত হবে? সময়টা হবে হচ্ছে তোমার 540/135। ভাগটা করে দেখো যে 540/135, সবকিছু হাতে করবা, ঠিক আছে? হাতে বাতে কিন্তু করতে গেলে ঝামেলায় পড়বা। তাহলে 135 দুগুণে কত হয়? 3 গুণ কি যায়? 135 দুইবার যোগ করলে হচ্ছে 270, আর 270-এর সাথে আরো 135 যোগ করলে হচ্ছে তোমার 370, 4বার যাবে মনে হয়। 4 5 20 শূন্য, হাতে হচ্ছে 2, 3 4 12, 12 আর 2 14, 4 হাতে 1, 4 1 4 আর 1 5। তার মানে কি 4 দিয়ে নিশ্চিত বিভাজ্য হয়ে গেছে। তার মানে আনসারটা কত হবে? আনসারটা হবে 4 সেকেন্ড, বা হচ্ছে আওয়ার, 4 আওয়ার। এটা কিন্তু আওয়ার, কারণ এই দেখো বেগের এককটা আমরা কিসে নিছি? আওয়ারে। সো এখানে কিন্তু সেকেন্ড না, এখানে কিন্তু আওয়ারে, 4 আওয়ার, ঠিক আছে? 4 আওয়ার পরে 540 কিলোমিটার দূরত্বে অবস্থান করবে। ওকে, আচ্ছা। এখন আসো, একজন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার প্রথম দিনে 4 ঘন্টা স্ক্রিন টাইম ব্যবহার করেন। ওকে, প্রথম দিনে 4 ঘন্টা, তারপরের দিন তিনি আগের স্ক্রিন টাইমের অর্ধেক ব্যবহার করেন। তারপরের দিন কত? প্রথম দিন 4, তারপরের দিন কত? 2, তারপরের দিন কত? তার অর্ধেক, তার মানে 1, তারপরের দিন কত? তার অর্ধেক, তার মানে 1/2, তারপর কত? 1/4। এরকম করে তোমার চলতে থাকবে, ঠিক আছে? 10 দিন ব্যবহার করছে, তার মানে কি এরকম করে কয়দিন গেছে? 1 2 3 4 5, এই যে 10 নাম্বার দিন, তাই তো? 10 নাম্বার দিন হচ্ছে এখানে। এখন এখানে করার দুইটা উপায় আছে। কি উপায় আছে? এটা বেসিক্যালি একটা গুণোত্তর ধারা। এটা কি ধারা? এটা হচ্ছে গুণোত্তর ধারার একটা ম্যাথ। ধারার ম্যাথগুলো কি হয়? ধারা ম্যাথ হচ্ছে সমাধান ধারা, একটু পরে আসতেছি। সমাধান ধারাটা ম্যাথ এখানে দিছে। এখানে গুণোত্তর ধারা কি হয়? গুণোত্তর ধারা আগের পদ থেকে তারপরের পদটা এটা নির্দিষ্ট একটা গুণে কমে অথবা বাড়ে, তাই তো? তো এখানে কি হয়েছে? এখানে কিন্তু কমছে, তাই না? প্রথমে একটা পদ ছিল, তারপর কি এটা নির্দিষ্ট পরিমাণে কমে গেছে। 4 ছিল, 4 থেকে হয়েছে কত? 2, 2 থেকে কত হচ্ছে? তার অর্ধেক হয়েছে 1। এখন গুণোত্তর ধারার ক্ষেত্রে তোমার সূত্রগুলো হচ্ছে, গুণোত্তর ধারা কি তোমার হচ্ছে 10 দিন ধরে স্ক্রিন টাইম ব্যবহৃত হলে মোট স্ক্রিন টাইম কত? মোট, তার মানে কি সমষ্টি চাইছে। সমষ্টির ক্ষেত্রে গুণোত্তর ধারার দুইটা সূত্র আছে, যে এইটা প্রথম পদটা হচ্ছে এ, আর এই দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এটা হচ্ছে আর। আর মানে কি সাধারণ অনুপাত, বা 2/4, অতএব হচ্ছে হাফ, ঠিক আছে? তার মানে এখানে কি কি সূত্র আছে? a ইন্টু r⁻n-1/r-1, এটা একটা সমষ্টি সূত্র যখন r ইজ গ্রেটার দেন 1। আর একটা সমষ্টি সূত্র আছে যে a 1-r⁻n/1-r, এটা r যখন লেস দেন 1। দেখো এখানে আমাদের যে আমরা 8টা পাইছি, 8টা কি একেতে ছোট না? হাফ না? তার মানে কি আমাদের সূত্র হবে এইটা, তাই তো? তাহলে আমাদের এইটা কিন্তু সূত্র এখন আমরা নিব না, আমরা এইটা নিব। এখানে আমরা এর মান বসাবো। আমাদের এর মান কি আছে? 4 আছে। আমাদের 1/r এর মান কত আছে? হাফ আছে। n এর মান কত আমাদের? 10। আমরা n মানে কি আমাদের হচ্ছে দুই, যে কয়টা পদের আমরা যোগফল নির্ণয় করতে সেটা, 1 - r। এটা তো একটু হিসাবটা আমরা হাতে করি। যে 4 1 - 0.5 ইন্টু 10, আর এখানে কত আসবে? নিচেও আসবে তোমার 0.5। আমাদের আনসারটা কিরকম আকারে দিছে? আনসারটা আমাদের একেবারে নির্ণয় করতে বলছে। আচ্ছা, তার মানে 4 হচ্ছে হাফ ইন্টু 10 কত হয় আমি এটা বললো। তাহলে 1/5 টু দি পাওয়ার 10, 1/2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে লেটস সি 2 টু দি পাওয়ার 10 মান কত? 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে তোমার 32, 2 টু দি পাওয়ার 6 মানে 2 টু দি পাওয়ার 7 মানে 128, 2 টু দি পাওয়ার 6 মানে 64, 128 দুগুণে হচ্ছে 256, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 8, 512, এটা হচ্ছে 1024। 2 টু দি পাওয়ার 10 মানে 1024। তাহলে চলো, এখানে আমি আসলে ভুল করছি, একটু দাঁড়াও, এখানে ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে আমি আসলে 0.5 আকারে লিখবো না। এখানে আমরা কি করব? এখানে আমরা হাফ আকারে লিখবো। হাফ 10 1 - হাফ, অতএব এখানে কত আসতো? নিচে আসতো হাফ। আচ্ছা, এখন দেখো তাহলে এখানে কত আসবে? 1/1024। এরকম কয়েকটা পাওয়ারের মান আসলে মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই। হাফ। এখন তাহলে এখানে কত আসবে? তাহলে হচ্ছে 4 1024 - 1/1024 বাই হচ্ছে নিচে কত আছে? হাফ। এই দুইটা, একটা কথা বলো, এই দুইটা কি উপরে চলে যাবে না? তার মানে কত আসবে? 8 ইন্টু 123/124।
24। তাহলে এটা কি তোমার আনসার। এই দুইটা কেন উপরে যাবে? এটা তো ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাওয়া কি হবে না কি হবে, যে এটা এখানে মুছে তোমার এখানে কি 2/1 হয়ে যাবে, তাই তো। সো এখান থেকে এখানে দূর হয়ে যাবে, তো এখানে 8 চলে আসবে। তাহলে এখানে তোমার কত আসবে, এই যে এটা তোমার আনসার, এটা কি তোমার আনসার। বুঝতে পারছো? এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাই এরকম করে একটু বেশি কঠিন লাগতেছে, সূত্র কেন ফেলা যাবো, সূত্র না মুখস্থ করে করি, তাহলে এটাকে আবার অর্ধেক করবো, এটাকে তারপর অর্ধেক করবো, এরকম করেও হয়। কিন্তু তোমাকে বুঝতে পারতো যে আনসারটা এরকম আসবে, এরকম আনসার থেকে তোমাকে এখন দেখে বুঝতে পারবা প্রপারলি। তার থেকে সূত্রটা এই 19 গুণোত্তর দ্বারা তো সবাই করছে, 19 জেনারেল ম্যাথের যে গুরুত্ব ধারা ছিল, তার গুরুত্ব তো সবাই করছে, তাহলে কেন সূত্রটা ইউজ করবা না? সূত্রটা 100% ইউজ করা উচিত, ঠিক আছে। সূত্রটা ইউজ করাটা এখানে বেশি বুদ্ধিমানের কাজ হবে। আচ্ছা, এরপরটা আসি যে একটা বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে, চলো করি। একটা বৃত্ত ধরো এরকম, দাঁড়াও ওয়েট, একটা বৃত্ত, ঠিক আছে। আচ্ছা, একটা বৃত্তের কি হয়েছে, একটা বৃত্তের বহিস্থ একটা বিন্দু ধরে নিছো, সেটা সেই বিন্দুটা হচ্ছে পি। এই বিন্দু থেকে কি করা হয়েছে, এই বিন্দু থেকে বৃত্তের উপর দুইটা স্পর্শক পি কিউ আর পি আর টানা হয়েছে। তার মানে ধরো হচ্ছে এরকম একটা স্পর্শক, হ্যাঁ ধরো, দাঁড়াও ওয়েট, হ্যাঁ হয়েছে, ধরো এটা কিন্তু মানে প্রপারলি হইতে পারে নাই, তো হয়েছে, যাই হোক। এখন তোমাকে বলছে পি কিউ আর পি আর টানা হলো যাদের হচ্ছে অন্তর্ভুক্ত কোণ কত 60। তার মানে এই দুইটা তোমার ধরো এটা হচ্ছে পি কিউ, এটা হচ্ছে পি আর, এই যে পি কিউ আর পি আর এর অন্তর্ভুক্ত কত কত 60। আচ্ছা, এখন কথাটা হচ্ছে যেটা তোমরা কি জানো যে এটা যদি 60 হয়, আর এই পি কিউ এই যে এইটা বহিস্থ বিন্দু থেকে তুমি এটা বৃত্তের উপর দুইটা স্পর্শক টানলে সেই দুইটা স্পর্শক অবশ্যই নিজেরা সমান। তাহলে পি কিউ সমান সমান কি পি আর, তার মানে এই যে কোণের মান আর এই কোণের মানটা কি সেম। তার মানে এই ধরো এটা থিটা ধরে নিই, এটা থিটা ধরে নিই, একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180 না। তার মানে 2 থিটা বা হচ্ছে থিটা প্লাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত 180 ডিগ্রি, তাই তো। এখানে কত আসে 2 থিটা প্লাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180। এখানে তোমার থিটা মান বের করবা, থিটা মান দেখবা 60 ডিগ্রি আসে, হাতেই ক্যালকুলেট করতে পারবা। তার মানে কি তিনটা কোণের মানে কত আসে, তিনটা কোণের মানে আসতেছে তোমার এখানে 60 ডিগ্রি। তোমার এখানে তিনটা কোণের মানে কত আসতেছে 60 ডিগ্রি, এরকম মানে কত আসতেছে 60 ডিগ্রি। তার মানে এই ত্রিভুজটি কি একটা, এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ। বুঝতে পারছো আনসার? ওকে। তোমরা অনেকে হয়তো বলতে পারো যে ভাই এই যে স্পর্শক করলে এখানে তো আসলে একটা লম্ব আসার কথা, কিন্তু লম্ব কখন আসে, যখন এখানে কেন্দ্র থাকে। কেন্দ্র তো আসলে এখানে না, কেন্দ্র তো ধরো তোমার বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এখানে। সো এখান থেকে তো এরকম যাবে, এখান থেকে তো এখানে যাবে, সেটা তো ত্রিভুজ, তখন সেটা চতুর্ভুজ হয়ে যায়। ত্রিভুজের ক্ষেত্রে তোমার হচ্ছে এই বাহুটা সমান, এই বাহুটা সমান, তারপর তুমি যে দুটো কোণটাকে সমান ধরে তুমি এরকম করে নির্ণয় করবো। ওকে, আচ্ছা একটু ঠান্ডা মাথায় ভাইবো। আচ্ছা, এখন হচ্ছে সমান্তর ধরা। সমান্তর ধরা কিরকম, আমরা একটু গুণিত ধরা দেখছি। সমান্তর ধরা কিরকম হয় একটা উদাহরণ দেখাই দিই। ধরো 2 4 6 8 ডট 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 ডট। তার মানে কি এই প্রত্যেক সময় মাঝে যে ডিস্টেন্সটা থাকে সেটা ইম্পর্টেন্ট। এখানে 2 বাড়ছে, এখানে কি 2 বাড়ছে, এখানে কি 2 বাড়ছে, কোনো গুণ বাড়া নাই, 2 2 করে বাড়ছে, তাই তো। আচ্ছা, এখন দেখো সমান্তর ধারার চতুর্থ পদ বলে দিয়েছে 14, নবম পদ বলে দিয়েছে 29। তার মানে কি তোমার এই দেখো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ প্লাস চতুর্থ পদ। তোমাকে প্রথম দ্বিতীয় তৃতীয় কোনো পদে না আমি বলে দেয় না, তোমার খালি চতুর্থ পদের মানটা বলছে। আবার পরে যে তোমার হচ্ছে 29 বলছে, সেটা হচ্ছে নবম পদ। এখন তোমাকে কি করতে হবে, তোমাকে প্রথমে বের করতে হবে এই যে পার্থক্য বা সাধারণ অন্তর বা ডি, এই ডি এর মানটাকে বের করতে হবে। তাহলে ডি এর মান তুমি কিভাবে বের করবা, তুমি আগে দেখবা যে তোমার চতুর্থ পদ নবম পদ, তার মানে কি তুমি উপরে ওই দুটা ভ্যালুটা মাইনাস করবা। তার মানে কি দেখো নবম পদ কত 29, চতুর্থ পদ কত 14, আর নিচে কি করবা তুমি পদের নাম্বারটা মাইনাস করবে। এটা নবম পদ, এটা চতুর্থ পদ, তার মানে কত 9 - 4। তার উপরে কত আসে, উপরে আসে 15, নিচে আসে কত 5। তাহলে এখানে ডি এর মান কত আসে 3। দেখছো উপরে হচ্ছে ভ্যালু দুটা মাইনাস, নিচে হচ্ছে কত নাম্বার পদ সেটা মাইনাস। তাহলে ডি এর মান কত আসলো, ডি এর মান আসলো 3। ডি এর মান কত, ডি এর মান হচ্ছে 3। এখন তোমাকে কি বলছে প্রথম পদটা কত, এখন কথা বলো। এটা হচ্ছে 14, ধরো এখান থেকে ডি বাড়লো, এখান থেকে কি আবার ডি বাড়তো, এখান থেকে কি দ্বিতীয় থেকে তৃতীয়তে আবার হচ্ছে তোমার কত বাড়তো, সরি তৃতীয়তে চতুর্থ আবার কত বাড়লো, ডি বাড়লো। তাহলে এখানে কয়টা ডি, এই যে 14 ভিতরে কয়টা ডি আছে, কয়টা পার্থক্য যোগ হয়েছে, 3 বার যোগ হয়েছে। তো তুমি যদি 14 থেকে এই ডি 3 বার করে বিয়োগ করো, তাহলে কি তুমি প্রথম পদটা পেয়ে যাবে না। করে দেখো তো কত আসে, যে 14 - 3 কত 11, 11 থেকে 3 বার দিলে কত 8, 8 থেকে 3 বার দিলে কত 5। তো এখানে তোমার প্রথম পদটা কত 5। ঠিক আছে, একটু ঠান্ডা মাথায় ভাইবো। ওকে, আর যারা প্রপারলি সূত্রটা জানো, এই শর্টকাট ভালো লাগতেছে না, সূত্র দিয়ে করবা, তাহলে তুমি সমান্তর ধারা সূত্র, সমান্তর ধারা n তম পদ
সমান সমান হচ্ছে, আমি শুধু তোমাদের জন্য লিখে দিচ্ছি a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। আবার তো তোমার হচ্ছে সমান্তরাল n পদের সমষ্টি, n পদের সমষ্টি হচ্ছে তোমার n পদের সমষ্টির সূত্র হচ্ছে n/2 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা হচ্ছে সমষ্টির সূত্র। তো তুমি চাইলে যে কোনো ধরনের সূত্র ইউজ করেই করতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা হচ্ছে পদের সূত্র। ওকে, তুমি এটা এভাবে করতে পারো, সূত্র দিয়ে করতে পারো। ওকে, তোমার ইচ্ছা। আচ্ছা, এখন আসি, এই যে a প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু n ইন্টু এ বি প্লাস এ বি স্কয়ার বাই স্কয়ার, তোমার n এর মান চাইছে, তাই তো? তোমার এখানে কিন্তু বিরাট বড় একটা সূত্র দিয়ে এটা ম্যাথ করা লাগতো। তোমার যদি করতে যাও, আমি তোমাকে সরল সূত্র বলে দিচ্ছি। তুমি a এর একটা মান ধরে নাও, বি এর একটা মান ধরে নাও। ধরো এর মান ধরলাম 1, বি এর নাম ধরলাম 0। ঠিক আছে, এটাকে কি বলে? এটাকে অ্যাজাম্পশন মেথড বলে। এটা কি বলে? এটাকে অ্যাজাম্পশন মেথড বলে। এই মেথডে কি করা হয়? এই মেথডে তোমার হচ্ছে যে কোনো টাইপের ম্যাথে আমরা চলকগুলো একটা মান ধরে নিই, তারপর ওইটার জন্য একটা অন্য একটা চলকের মানটা নির্ণয় করার চেষ্টা করি। ওকে, চলো করি। ধরো এর মান যদি 1 ধরে নিই, তাহলে এখানে কত হবে? 1 প্লাস 0 টু দি পাওয়ার 4, 1 মাইনাস 0 টু দি পাওয়ার 4, n ইন্টু 1 ইন্টু 0। আচ্ছা, আর হচ্ছে এক কাজ করি, 0 না ধরি। 0 হলে এখানে n এর মানটা কি 0 হয়ে যাচ্ছে। সো এই 0 না ধরে তোমার ধরো এর মানটা ধরো 2, এর মানটা ধরো 1 ধরি। আচ্ছা, তাহলে এখানে চলো আবার একটু নতুন করে লিখি। তাহলে এখানে কত আসে? 2 প্লাস 1 টু দি পাওয়ার 4। এখানে কত আসে? এখানে আসে তোমার হচ্ছে 2 মাইনাস 1 টু দি পাওয়ার 4। তাহলে এখানে কত আসে? এখানে আসে 2 ইন্টু 1 প্লাস হচ্ছে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তুমি দেখো এখানে কত আছে? 3 টু দি পাওয়ার 4। 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে তোমার 27, 3 7 হচ্ছে আমি বলি 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার মানে কত? 27, 3 কিউব মানে হচ্ছে 27, 27 ইন্টু 3, 3 7, 3 7 হচ্ছে 21, 21 এর 1 হাতে হচ্ছে 2, 3 2 মানে হচ্ছে 6 আর 1, ওয়েট 3 7 21, 21 এর হচ্ছে 1 হাতে হচ্ছে 2, 3 2 6, 6 2, আচ্ছা 3 টু দি পাওয়ার হচ্ছে 81, 81 মাইনাস 1 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার মানে 1, 2 1 2 n, এটা কত? কত 4, 4 আর 1 কত? 5, 5, তার মানে কত? 80 ইজ ইকুয়াল টু 10n। অতএব n এর মান কত আসে? n এর মান আসে 8। n এর মান কত? 8। দেখছো, তোমার কোনো সূত্র যাওয়া লাগে না, তুমি জাস্ট a আর b এর মানগুলো বসাই নিয়ে তুমি সেখান থেকে ওই মানগুলো তুমি বসাই জাস্ট সমীকরণ সমাধান করে তুমি n এর মান বের করে নিয়ে আসছো। ওকে, এরকম অ্যাজাম্পশন মেথড মোটামুটি সব ধরনের চলকের টাইপে ম্যাথ করা ইউজ করা যাবে। ওকে, আমি এরপরে দেখবো আরো ইউজ করবো অ্যাজাম্পশন মেথড, তারপর হচ্ছে অপশন টেস্ট, এগুলো কিন্তু তোমাকে ভালো পরিমাণে ইউজ করতে হবে, তোমার এখানে কোনো ছাড় দেওয়া যাবে না। ওকে, আচ্ছা এখন আসি, চলো এই যে এটা সমাধান নির্ণয় করতে বলছে, এটা কি একটা সূচকের মেথড সমাধান, তাই না? যে √5 হচ্ছে টু দি পাওয়ার x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 5 2x প্লাস 1 বাই 5। এখন তুমি কি করবা? তুমি যে √5টাকেও এরকম আকারে লিখবা যে 5x মাইনাস 1 বাই 2 ইজ ইকুয়াল টু 5 2x প্লাস 1 বাই 5। এই যে রুট মানে কি? রুট মানে হচ্ছে আলটিমেটলি পাওয়ার হচ্ছে 1/2। ঠিক আছে, √x ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 1/2। তো সেখানটা এখানে লিখতে পারছি। আর যেহেতু দুইটারই বেস সমান, তাহলে এখন আমরা পাওয়ার দুইটাকে সমান করে লিখতে পারবো। এটা হচ্ছে 9 একদম সূচকের মেথড সূত্র। এটা একটু মনে রাখতে হবে যে বেস সমান হলে পাওয়ার দুটোকে সমান লেখা যায়। এখানে তুমি জাস্ট সমাধান করে x এর মানটা নিয়ে আসবা। ঠিক আছে, অথবা তুমি যেটা দেখতে পারো যে 5 এর কোন মানটা বসালে তোমার হয়। দেখো যে 5 বসালে কি দুই পক্ষ সমান হয়? 5 বসালে এই পাশে মান আসে কত? এই পাশে মান আসে তোমার 5 মাইনাস 4, 4/2, আর ওখানে কত আসে? 5 2 10, 10 11, 11/5। তো 11/5 এই দুটো তো সমান না, অতএব 5 হচ্ছে আনসার না। এখন 6, 6 আবার দিয়ে দেখো 6 মাইনাস 1 কত? 5। তো এখানে আসে 5/2, ওখানে কত আসে? 6 2 12, হচ্ছে 12 আর 1 13, 13/5। সো এটাও কি সমাধান না? সো এটাও না। তাহলে 7 মাইনাস কত? 6, 6/2 হচ্ছে 3, আর এখানে 7 7 2 14, 14 আর 1 15, 15/5 হচ্ছে 3। এইটাই হচ্ছে আনসার। বুঝতে পারছো? এরকম করে দেখো, তুমি জাস্ট সমীকরণ নিয়ে গেছো, তারপর অপশন টেস্ট করছো, খালি হাতেই করতেছো, তোমার কোনো ক্যালকুলেটর লাগতেছে না। তুমি ক্যালকুলেটর করে তুমি অপশন টেস্ট করে তুমি মিলাই ফেলতেছো যে কোনটা হয়। ঠিক আছে, আচ্ছা এখন আসি, এখানেও সেম। তোমার এখানে কি তুমি সমাধান সেট নির্ণয় করতে হবে না, তুমি এখানে অপশন টেস্টই করো। দেখো তোমার কাছে পসিবল সমাধান কি কি আছে। একটা আছে x, x এর মান তোমার কি হতে পারে? যে -1 হতে পারে, -2 হইতে পারে, 2 হইতে পারে, 1 হইতে পারে, 0 হইতে পারে, 3 হইতে পারে। 1 0 3, তুমি প্রত্যেকটা মান বসায় দেখবা যে এটা আদৌ কি এটা সমাধান কিনা। ধরো -1 যখন বসাইলা, তাহলে কি আসে? -1 বাই -1 -1 প্লাস -1 -1 এখানে কত আসে? এখানে আসে মাইনাস কেটে যায়, তাহলে এখানে আসে হাফ, ওখানে আসে কত? ওখানে আসে 2, তাহলে 2 আর হাফ হচ্ছে, হ্যাঁ তাহলে -1 একটা আনসার, 2, হ্যাঁ 2 প্লাস হাফ ইজ ইকুয়াল টু এইটা। ঠিক আছে, এবার -2 দিয়ে বসায় দেখো, তাহলে -2 বসায় দেখলে তোমার কি আসে?
তোমার দেখতে পাবে 2 প্লাস হাফ আসে কিনা, তাহলে -2 -1 প্লাস -2 -1 বাই -2, তাহলে উপরে কি আসে -2 বাই -3, তার মানে হাফ হাফ মাইনাস মাইনাস কেটে গেল, এটা সমস্যা না। 2/3 প্লাস এখানে আসে কত -3/2, তাহলে এটা কিন্তু আসতেছে না, 2/3 প্লাস -3/2 যোগ করে এটা হয় না, তার মানে এটা আনসার না। তুমি জাস্ট অপশন টেস্ট করবো ভাই, কোনো সমস্যা নাই। আর নর্মালি আসলে তো সলভ করতেই পারো, নর্মালি তুমি যেটা লসাগু করে দিয়ে তারপর তুমি ওখান থেকে আনসারটা বের করবে, এটা তো এমন কিছু না। ওটা যারা পারো তারা তো পারোই, শর্টকাটটা দেখানোর জন্য অঙ্ক করে দেখানো। আর তুমি তারপরে 2 বসায় দেখবা, তাহলে 2/2 - 1 প্লাস 2 - 1/2, এখানে কত আসে, এখানে আসে 2, এখানে আসে হাফ, তার মানে কি আবার এই দুটো যোগ করে তুমি এটা পাবা। অর্থাৎ তোমার এখানে সমাধান সেট কোনটা কোনটা, এটা সমাধান, আর দুইটা করে সমাধান হইতে পারবে। তার মানে কি তোমার এই যে 2 আর -1 যেখানে, সেটা হচ্ছে তোমার সমাধান সেট, তার মানে কি তোমার এটা হচ্ছে আনসার। ওকে, বুঝতে পারছো, এটা কি আনসার, ঠিক আছে। আচ্ছা, এখন আসি যে 2 log x সমান x সমান কত, তাহলে কি 2 log 10x সমান সমান কত 1, অতএব log 10x এই যে কত হচ্ছে, এই 2টা এই পাশে যাবে, তাহলে হাফ। এখন দেখো তোমাকে x এর মান নির্ণয় করতে হবে না, তাহলে তোমাকে লগটাকে দূর করতে হবে। এখন লগ যখন এদিক থেকে এখানে যাবে তখন কি হবে জানো, এই যে লগের বেসটা এই পাশে যে বেস হয়ে যাবে, আর এই হাফটা হয়ে যাবে তোমার পাওয়ার। এখন আমি একটু আগে দেখছি যে পাওয়ার হাফ মানে কি, পাওয়ার হাফ মানে হচ্ছে √10, তাই তো। তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে √10, বুঝতে পারছো। আচ্ছা, এখন দেখো একটা ম্যাথ হচ্ছে মুনাফার ম্যাথ। মুনাফার ম্যাথটা চক্রবৃদ্ধি মুনাফার ম্যাথ। চক্রবৃদ্ধি মুনাফা বের করা একটু কঠিন, কিন্তু আমরা এখানে চক্রবৃদ্ধি মুনাফা বের করবোই না, ঠিক আছে। দেখি আমাদের শতকরা কত বলছে, 7 টাকা হারে, তার মানে কত 7/100, কত হচ্ছে কত টাকায় 2 বছরের মুনাফা, কত বছরে 2 বছরে কত টাকায়, এই যে 10,000 টাকায়, তার মানে আসল কত, আসল হচ্ছে 10,000। আমরা এখানে সরল মুনাফাটা বের করবো। সরল মুনাফা কত হয়, 100 দিয়ে এখানে ভাগ করলে তোমার হচ্ছে 2 দিয়ে শুরু কেটে গেল 100, তার মানে হচ্ছে 7 × 14 হচ্ছে 14 হচ্ছে 200, 7 × 14, হ্যাঁ, তার মানে 1 2, 1400 টাকা হচ্ছে তোমার সরল মুনাফা। এটা কি তোমার সরল মুনাফা, ঠিক আছে। আচ্ছা, এটা যদি সরল মুনাফা হয়, চক্রবৃদ্ধি মুনাফা কি 1400 থেকে একটু বেশি হবে না, একটু বেশি হবে, অনেক বেশি তো হবে না, একটু বেশি হবে। দেখো তাহলে এটা কি আনসার হবে, এটা আনসার হবে না। 1170 কি আনসার হবে, হবে না। 11,498 আনসার হবে, এটা তো ভাই মুনাফা তো আর হইতে পারে না। মানে আলটিমেটলি তো তোমার 2 বছরে কি মুনাফা আসলের থেকে বেশি হয়ে যাবে, এটা তো হবে না। তার মানে এটা অনেক বেশি হয়ে গেছে, তার মানে তোমার আনসার হচ্ছে এইটা, এই গ নাম্বারটা কি তোমার আনসার, বুঝতে পারছো। তোমার আনসার কোনটা, তোমার আনসার হচ্ছে এই যে গ নাম্বারটা। ওকে, বুঝতে পারছো, যে সরল মুনাফা থেকে হালকা বেশি, 98 টাকা বেশি, বুঝতে পারছো। আচ্ছা, এখন আসি লাস্ট, এটা হচ্ছে লাস্ট ম্যাথ। এই যে দেখো যে কোনো একটা ফাংশন, এই যে f(x) সমান x + 1/x - 1, এইটা যদি তোমাদের কখনো পরীক্ষায় দেয়, এই জিনিসটা তোমাদের করতে চায়, এটা হচ্ছে এসএসসি 4 মার্কের ম্যাথ। তো এটা করতে করতে ভালো টাইম লাগবে, এরকম তোমাকে অ্যাকচুয়ালি খাতায় করবা, করার দরকার নেই। এখানে এই যে দেখো যে কোনো একটা ফাংশনে যদি এরকম যোজন বিয়োজন আকারে থাকে, যে উপরে যোগ হচ্ছে নিচে হচ্ছে বিয়োগ হচ্ছে, এটা একটা মানে এটার একটা স্পেশাল প্রপার্টি আছে। প্রপার্টিটা কি, স্পেশাল প্রপার্টি আছে। প্রপার্টিটা কি, প্রপার্টিটা হচ্ছে তোমার ওই যে একটা ফাংশন যেটা তোমার হচ্ছে যোজন বিয়োজন আকারে আছে, তুমি যদি ওই ফাংশনটাকে আবার যোগজন বিয়োজন আকারে নিয়ে আসো, তুমি হচ্ছে জাস্ট ওই যে চলকটা ছিল চলকটাকে পাবা। দেখো এই ফাংশনটা ছিল, ফাংশনটা যোজন বিয়োজন আকারে, ওই ফাংশনেরই তুমি আবার যোজন বিয়োজন করলা, তারপরে তুমি কি পাবা, ওই জাস্ট চলকটাকে পাবা। এখন দেখো এখানে কি করছে, এখানে ওই যে f(x) সমান x + 1/x - 1, f(1/x² তো আসলে কিছু না, f(1/x² মানে তো জাস্ট 1/x² + 1/x² - 1, এইটুকুই তো খালি, তাই না। সো এইটাকে কি করছে, এইটাকে আবার যোজন বিয়োজন করছে। তো তুমি এখানে যে এইটাকে এই যে 1 f(1/x² + 1 f(1/x² - 1), এটা ওই যোজন বিয়োজন প্রপার্টি ইউজ করে তুমি চাইলে বলতে পারো যে এটা আনসার আসবে 1/x²। তাহলে প্রপার্টিটা বুঝো, যে কোনো একটা যোজন বিয়োজন ফাংশনকে যদি তুমি কি আবার যোজন বিয়োজন করো, তাহলে তুমি ওইটার আনসারটা পাবা কি, ওটার আনসারটা খালি চলকটাই পাবা, ঠিক আছে। তাহলে এখানে আনসারটা কি হবে, এই যে 1/x² এর আনসারটা হবে 1/x², বুঝতে পারছো, আনসারটা হবে এইটা, ঠিক আছে। তো আমরা এখানে সলভ করলাম, 15টা এমসিকিউ ছিল, 15টা এমসিকিউ সাস্টে গত বছর আসছে, আরও হচ্ছে তোমার চট্টগ্রামে কিছু আসছে। আমি দেখি এরপর ইনশাল্লাহ হচ্ছে চট্টগ্রামেরও হচ্ছে ম্যাথ সলভ করতে না পারলেও ঈদের আগে আমি হচ্ছে চট্টগ্রামের আইকিউটা তোমাদেরকে সলভ করে দেখার চেষ্টা করবো। তো আমরা যে সলভটা করলাম, বি ইউনিটের যে কোয়েশ্চেনটা আসছে, এখানে সলভটা করলাম, এখানে সলভ করে তোমরা কি বুঝছো, যে যা ম্যাথ আসবে সেগুলো ক্যালকুলেটর বাদে করা যাবে, যা ম্যাথ আসবে সেগুলো সবাই 9-10 হচ্ছে জেনারেল ম্যাথে করে আসছো, যা ম্যাথ আসবে সেগুলো সূত্র তোমাদের সবারই পরিচিত, আর যা ম্যাথ আসবে সেগুলো কিছু ট্রিক আছে, কিছু শর্টকাট আছে, এগুলো জানলে তোমাদেরকে অনেক ইজিলি হবে। তোমরা কোয়েশ্চেন অ্যানালাইসিস করবা, সাস্টেরটা আজকে দেখলা, তোমরা একটু চাইলে খুলে যে কোনো বই খুলে অন্য একটা ভার্সিটিটা দেখবা যে অলমোস্ট সিমিলার, মানে টাইপগুলো সিমিলার। তুমি যদি এগুলো পারো, তুমি অন্য জিনিসপাতিও কিন্তু পারবা, ঠিক আছে।
তো সবার জন্য শুভকামনা রইলো, একটু ক্লাসে দেখো, অঙ্ক সবগুলো বুঝো। আর অবশ্যই এরকম করে কিন্তু মানে শর্টকাট মানে মেইনভাবে না করার থেকেও তোমাদের চেষ্টা করা হবে যে তোমরা একটা টপিকে কীভাবে শর্টকাটে করা যায় সেগুলোতে বেশি গুরুত্ব দেওয়া হবে। আর শর্টকাট করলেও আসলে কিছু কিছু শর্টকাট আছে যেগুলো আসলে তুমি যদি প্রপারলি ভিতর থেকে না বুঝো তাহলে আসলে তোমার শর্টকাট মুখস্থ করা লাভ নেই। সো আমি চেষ্টা করবো যে ভিতর থেকে যাতে তোমাদেরকে বুঝায় তোমার শর্টকাট যাতে ইজিলি মনে রাখতে পারো, তাহলে তুমি পরীক্ষা হলে যায় তুমি আসলে শর্টকাটই ভুলে যাবা, তুমি কীভাবে ইমপ্লিমেন্ট করবো, তাই না? সো বেশি শর্টকাটের দিকেও মানে ফোকাস থাকবে না, কীভাবে শর্ট টাইমে শর্টে মুখে মুখে ক্যালকুলেশন করে কীভাবে হচ্ছে তাড়াতাড়ি করা যায় এর ক্ষেত্রে তোমাদের বেশি ফোকাস থাকবে আমাদের অ্যাডমিশন ব্যাচে। ওকে, তো সবাইকে শুভকামনা রইলো। ম্যাথের কোশ্চেনগুলো একটু টেস্ট মানে যারা অ্যাকচুয়ালি ম্যাথের ইউনিভার্সিটির মধ্যে পরীক্ষা দিবা যেখানে তোমাদের ম্যাথ আসবে, আমি তোমাকে সবাইকে বলবো যে ম্যাথের টুকটাক হচ্ছে পেজ নাড়ানো শুরু করে দাও, নাহলে কিন্তু লাস্টে গিয়ে হচ্ছে একটু মানে কষ্ট হয়ে যাবে যদি যাদের একদমই ম্যাথের অভ্যাস নেই তাদের জন্য। ঠিক আছে, সবার জন্য শুভকামনা রইলো, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।